আসসালামু আলাইকুম। আর.ট্রিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের হাইড্রোডাইনামিক কোর্সের প্রথম ক্লাসে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অধ্যায় 1 এই অধ্যায়ের কিছু সংজ্ঞা এবং কিছু বেসিক ইনফরমেশন এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। তো এই অধ্যায় 1-এর নামটা হচ্ছে গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা। তো আমরা এই যে হাইড্রোডাইনামিক বইটা আমরা যে পড়তেছি, এই বইয়ের মধ্যে মূলত আমাদের কি বিষয়টা আমাদের পড়তে হবে বা এই গতিবিদ্যা আসলে বিষয়টা কি, ওইটা আমাদের ভূমিকা থেকে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে মূলত শব্দ, ডায়াগ্রাম, সংখ্যা, গ্রাফ এবং সমীকরণ ব্যবহার করে বস্তুর গতি বর্ণনা করার বিজ্ঞানই হচ্ছে কি গতিবিদ্যা। মূলত আমরা একটা বস্তুর গতি আমরা কিভাবে নির্ণয় করব বা সেটা কি কি প্রবাহ ব্যবহার করে আমাদের গতিটা নির্ণয় করতে পারি বা সেটার ক্ষেত্রে কোন কোন প্রসেসের জন্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব। মূলত শব্দ ব্যবহার করে কিভাবে গতি নির্ণয় করতে হবে, সংখ্যা ব্যবহার করে বা সমীকরণ ব্যবহার করে, মানে কোন ফাংশনটা কোন অংশটা ব্যবহার করে কিভাবে আমাদের গতিটা নির্ণয় করতে হয় বা গতির বর্ণনা বা তার বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হয়, সেই বিষয়টাই মূলত আমাদের গতিবিদ্যার মধ্যে শিখব। তো এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের কিছু সংজ্ঞা আমাদের পড়তে হবে। সেখান থেকে কিছু সংজ্ঞা ন্যাশনালে যেগুলো আসছে বিগত বছরগুলোতে সেরকম দেখে আপনারা বাসার মধ্যে 1-2টা প্র্যাকটিস করবেন বা পড়ে ফেলবেন। তো তারপর আমি একটা বা দুইটা সংজ্ঞা যদি একটু আপনাদের দেখিয়ে দিই। দেখেন, আপনারা প্রথম যে সংজ্ঞাটা পড়বেন সেটা হচ্ছে প্রবাহ বা ফ্লো। তো প্রবাহটা কি? যে বলের ক্রিয়ায় বস্তুতে বিকলতা দেখা দেয়। বল ক্ষুদ্র হলেও যদি এই বিকলতা সীমাহীনভাবে বাড়তে থাকে তবে উহাকে প্রবাহ বলে। তো এটা যদি আমরা বাস্তবিক অর্থে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন, আপনি যদি মনে করেন একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যদি আপনার নামতে চান বা দৌড়িয়ে আপনি ওই নিচু জায়গাতে যাইতে চান, তখন আপনার দৌড় স্টার্ট করার পর যদি আপনাকে পিছন থেকে হালকা কেউ একটা পুশ করে বা একটা হালকা ধাক্কা দেয়, তখন আপনার যে গতিটা সেটা কিন্তু আপনার কন্ট্রোলের যে গতি ছিল সেটার থেকে কিন্তু বৃদ্ধি পায়। মানে আপনি যে ফ্লোতে আসতেছিলেন বা আপনার যে কন্ট্রোল ওয়েতে আপনার দৌড়টা স্টার্ট করছিলেন, ওইটার মধ্যে আরেকজনে এক্সট্রা একটা বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করার ফলে আপনার ওই দৌড়ের যে ফ্লোটা সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে। মানে আপনার মধ্যে এখন একটা বিকলতা সৃষ্টি হয়ে গেছে যে আপনি ওইটা আর কন্ট্রোল করতে পারতেছেন না। তো একটা স্টেজে গিয়ে দেখবেন আপনার যতটুকু দৌড় কন্ট্রোল করা সম্ভব, মানে আপনার ওই বল প্রয়োগের ফলে বা ধাক্কা দেওয়ার ফলে আপনার মধ্যে যে আলাদা এক্সট্রা আরেকটা ফোর্স কাজ করলো, সেটার ফলে আপনার দৌড়ের গতিটা বৃদ্ধি হয়ে যাবে এবং একটা স্টেজে আসার পরে দেখবেন যে আপনার দৌড়টা আর আপনার কন্ট্রোলের মধ্যে নাই বা আপনি আর পারতেছেন না। মানে এমনি অটোমেটিকলি আপনি উপর থেকে নিচের দিকে নামতেছেন, তারপরে আপনার নিজের যে একটা গতি ছিল সেটা আপনি কন্ট্রোল ওয়েতে আসতেছেন, কিন্তু এক্সট্রা একটা বল প্রয়োগ করার ফলে আপনার গতিটা বৃদ্ধি হয়ে গেছে, যেটা আপনার কন্ট্রোলের বাইরে। সেটাই হচ্ছে মূলত বিকলতা। যদি এটা একটা বস্তু বা মেশিনের ক্ষেত্রে চিন্তা করেন, যেটা একটা মেশিন তার প্রক্রিয়াধীন অবস্থায় করতে পারে, এর বাইরে এক্সট্রা যখন কোনো কিছু করতে বলা হয় যেটা তার দ্বারা সম্ভব না, সেটাই মূলত তার বিকলতা। ওইটাই থেকেই সে আর ওই কাজটা করতে পারে না, বিদায় আমরা বলি যে সেটা কি হয়েছে, বিকল হয়েছে। তো ওইটার ক্ষেত্রে আপনি দেখবেন একটা স্টেজে গিয়ে আপনি উপর থেকে যতটুকু সম্ভব আপনার দৌড়টা কন্ট্রোল যখন আর করতে পারবেন না, তখন আপনি নিচে গিয়ে পড়ে যাবেন। ঠিক আছে? তো এই যে একটা বল প্রয়োগের ফলে আপনার মধ্যে যে একটা বিকলতা সৃষ্টি হলো, এই বিকলতা সৃষ্টি হওয়ার ফলে যে আপনার এই দৌড়টা যে কন্ট্রোল করতে পারলেন না, ওই সীমাহীন যে বৃদ্ধি আপনার হইতে থাকলো, কারণ বিকলতাটা আস্তে আস্তে বাড়তি আছে। কারণ আপনার প্রথমত হালকা একটা বল প্রয়োগ করা হয়েছে, হালকা বল প্রয়োগ করার পর আপনি ওই বলটাকে কন্ট্রোল করার জন্য আপনার দৌড়ের গতিটা স্পিডটা বাড়ায় দিচ্ছেন। দৌড়ের স্পিডটা বাড়ানোর পর একটা স্টেজে গিয়ে আপনি আর ওই দৌড়টা আর কন্ট্রোল করতে পারতেছেন না, কারণ ওই আপনার বিকলতাটা বাড়তি আছে। আপনার হালকা বল প্রয়োগ করার পর ওই বিকলতার পরিমাণটা আস্তে আস্তে করে বাড়তি আছে, যার ফলে আপনার যে কন্ট্রোল, ওই কন্ট্রোলের বাহিরে আপনার ওই বল প্রয়োগের ফলে যে বিকলতার সৃষ্টি হয়েছে সেটা আপনার কন্ট্রোলের বাহিরে চলে গেছে, বিদায় আপনি সেখান থেকে পড়ে যাচ্ছেন। তো এই যে বল প্রয়োগের ফলে যে বিকলতাটা সীমাহীনভাবে বাড়তে থাকে, এইটাকেই বলা হয় মূলত প্রবাহ। তো এই প্রবাহর পরে আমরা যদি একটা পড়ি, সেটা হচ্ছে প্রবাহ বা ফ্লো, বা এটাকে প্রবাহীও বলা হয়।
তো এই প্রবাহীটা হচ্ছে কি, প্রবাহের অর্থ হচ্ছে একটা পদার্থ যা প্রবাহিত হয়, মানে মূলত যেটাকে প্রবাহ বা প্রবাহী বলা হয়। মূলত যে প্রবাহটা চলতে থাকে সেটা হচ্ছে আমাদের কি, প্রবাহী। তো ইহা হচ্ছে একগুচ্ছ কণা সমষ্টি যা ন্যূনতম প্রচেষ্টায় একে অপরের হতে বিচ্ছিন্ন হয় যদি প্রচেষ্টাটি যথেষ্ট কাল বলবৎ থাকে। ওকে, মনে করেন আমাদের প্রত্যেকটা কণায় তার ইন্ডিভিজুয়ালভাবে পৃথকভাবে থাকতে চায়। আমরা প্রেসার ক্রিয়েট করার পর সেই বলগুলা বা ওই কণাগুলো একসাথে মিলিত হয় বা তারা পৃথক হয়ে যায়, কিন্তু তারা প্রথমভাবে তারা তাদের নিজস্ব স্থান দখল করে অবস্থান করতে থাকে। তো এই যে অবস্থাটা বা এটা যখন আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটাই হচ্ছে মূলত আমাদের কি, প্রবাহ বা প্রবাহী। এটা মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গ্যাসীয় প্রবাহ, একটা হচ্ছে তরল প্রবাহ। তো এই সংজ্ঞাগুলো আপনারা বাসার মধ্যে পড়লে আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন। তার পরবর্তীতে আরেকটা পার্ট আসবে, সেটা হচ্ছে অসংনম্য বা সংনম্য প্রবাহ বা প্রবাহী। ওইটার মধ্যে অসংনম্য প্রবাহের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে যদি চাপের পরিবর্তনে কোনো পদার্থের আয়তনের পরিবর্তন না হয় তবে সেটা হচ্ছে অসংনম্য প্রবাহ, আর যদি চাপ পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন হয় সেটা হচ্ছে সংনম্য প্রবাহ। তো এরকম আরও যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আপনারা বাসার মধ্যে পড়বেন। আশা করি সংজ্ঞাগুলো খুব একটা প্রবলেম হবে না। তবে এই অধ্যায়ের ম্যাথ বা আমাদের পরবর্তী এক্সাম্পল সলভ করার জন্য এই অধ্যায় থেকে আমাদের বেশ কিছু আমাদের প্রমাণ করতে হবে বা থিওরি পড়তে হবে। এখন ওই থিওরিগুলো আমরা প্রত্যেকটা থিওরি আমরা প্রমাণ করে দিব যেগুলো আমাদের ন্যাশনালে আসার মতো গুরুত্বপূর্ণ। তবে ওই থিওরি থেকে আমরা প্রমাণ করার আগে ওই থিওরি থেকে আমরা যে সূত্রগুলো আমরা পাবো ওই সূত্রগুলো আপনাদের একটু নোট করে দিতেছি। দেখেন আমি কিছু সূত্র এখানে আমি লিখে রাখছি। এর বাহিরেও আরো বেশ কিছু সূত্র আমাদের এই অধ্যায়ের আছে যেগুলো আমাদের এক্সাম্পল সলভ করার সময় লাগবে, অথবা আমরা পরবর্তীতে থিওরিগুলোর মধ্যে এটা প্রমাণ করব। এবং এইখানে যে আমাদের বেসিক যে সূত্রগুলো আমরা লিখে রাখছি, মানে যেগুলো আমাদের ম্যান্ডেটরি লাগবেই, ওই বেসিক সূত্রগুলোর মধ্যে আমরা এই বেসিক সূত্রগুলার যে প্রতিবেদন বা উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করে আপনাদেরকে দেখাবো। তবে আজ এই প্রমাণ করার আগে ওই বেসিক সূত্রগুলো আপনাদের জাস্ট একটু বলে দিব। যে মনে করেন যে প্রবাহ কণার ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয়। ত্বরণ নির্ণয় করার সূত্রটা হচ্ছে মূলত যে কিউ ভেক্টর যদি প্রবাহ ক্ষেত্র হয় তবে সেটার ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করার প্রসেসটা হচ্ছে একে আমরা ত্বরণ দ্বারা প্রকাশ করতেছি। তো এটা হচ্ছে ডেল কিউ divided del t plus u del q divided by del x plus b del q divided by del y plus w del q divided by del z। এটা হচ্ছে প্রবাহ কণার ত্বরণ নির্ণয়ের সূত্র। আপনারা এই সূত্রগুলো খাতার মধ্যে নোট ডাউন করে রাখেন। আমরা পরবর্তীতে এই সূত্রের যে প্রতিবেদন বা উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করে আপনাদেরকে দেখাবো। তবে এখন এক্সাম্পল সলভ করার জন্য এই সূত্রগুলো সরাসরি লাগবে, তাই আমরা আগে থেকে এই সূত্রগুলো আলাদাভাবে আপনাদেরকে লিখে দিচ্ছি যাতে করে আপনারা প্রথমত এক্সাম্পলগুলো সলভ করতে পারেন এবং পরবর্তীতে যখন আমরা থিওরি পড়িয়ে দেব তখন এই বিষয়গুলো আপনারা ওই থিওরি থেকে প্রমাণগুলো শিখে নেবেন। তো দেখেন পরবর্তীতে যেটা পড়বো সেটা হচ্ছে শ্রুতরেখার অন্তরজ সমীকরণ। শ্রুতরেখার অন্তরজ সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে dx by u is equal to dy by b is equal to dz by w। এটা যদি হয় তাহলে আমাদের শ্রুতরেখার সমীকরণ আমরা এটা দিয়ে নির্ণয় করব। এখন পরবর্তীতে পথরেখার সমীকরণের ক্ষেত্রে dx by dt is equal to u, dy by dt is equal to b, dz by dt is equal to w। এটা হচ্ছে আমাদের কি পথরেখার সমীকরণ। তার পরবর্তীতে হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ। এটা হচ্ছে মূলত অবিচ্ছিন্নতার সমীকরণ। এখন এটার মধ্যে যদি সমসত্ব বা অসংনম্য প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা নির্ণয় করতে চাই তখন ওইটার ক্ষেত্রে আমাদের এই যে রো আছে, রোটা আমাদের ধ্রুবক হয়, মানে ধ্রুবক হলে কনস্ট্যান্ট ভ্যালুটা অন্তরীকরণ করলে আসবে 0, তার মানে প্রথম পার্টটা থাকে না। তো এই যেহেতু রোটা আমাদের ধ্রুবক পদ, তাই আমরা এই ডেলের সাথে কিউ এর অন্তরীকরণ বা আমাদের গুণ করে আমাদের মূলত এভাবে লিখতে হয়, যেখানে কিউটা হচ্ছে আমাদের ইউবিডব্লিউ এর এক ফাংশন এবং ডেলটা আমরা জানি XYZ। তো এটা গুণ করলে আমাদের এরকম আমাদের প্রবাহটা আসবে। আর এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানা থাকতে হবে, সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা সমীকরণ যদি কোনো আমাদের উপাংশগুলো মেনটেন করে বা পালন করে তবে ওই উপাংশগুলো আমাদের প্রবাহের গতি সম্ভব হবে, মানে ওই উপাংশগুলা দ্বারা
প্রবাহের মধ্যে গতি স্থাপন করা সম্ভব। এটা হচ্ছে গতির একটা প্রবাহের ক্ষেত্রে গতি সম্ভব কি না এটা প্রমাণের জন্য এই অবিচ্ছিন্নতা সমীকরণটা লাগবে। যদি কোনো উপাংশগুলা বা অংশগুলা একটা ব্যাগের অংশগুলা যদি এই কন্ডিশনটা মানে তবে ওই প্রবাহটা মধ্যে গতি সম্ভব। যদি এই কন্ডিশনটা না মানে তাহলে ওই প্রবাহের মধ্যে গতি সম্ভব হবে না। এটা পরবর্তীতে এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের লাগবে, এই বিষয়টা আপনারা নোট করে রাখবেন। তার পরবর্তীতে আরেকটা পার্ট পড়তে হবে, সেটা হচ্ছে অঘূর্ণায়মান গতি বা ঘূর্ণায়মান গতি। এই অঘূর্ণায়মান এবং ঘূর্ণায়মান গতি কিন্তু আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছি। ফিজিক্সের ক্ষেত্রেও আমরা বেশ কিছু পার্ট পড়ছি। সেটার মধ্যে আমরা জানি যে ডেলের সাথে যদি ওই বস্তুর বা বেগের আমরা যদি ক্রস গুণ করি তাহলে ওই ক্রস গুণফল যদি শূন্য আসে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের অঘূর্ণায়মান গতি। আর যদি তো এটা যেহেতু আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছি তাহলে এই কনসেপ্টটা আশা করি আপনারা জানেন, এবং এই কনসেপ্টের বাহিরেও আমরা এই অধ্যায়ের মধ্যে এই কনসেপ্টে কিন্তু আমরা ম্যাথ সলভ করতে পারবো। মনে করেন কোনো একটা এক্সাম্পলের মধ্যে যদি আমাদেরকে বলে যে এই গতিটা অঘূর্ণায়মান নাকি ঘূর্ণায়মান, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এক্সাম্পলগুলো সলভ করতে পারবো। তবে এই অধ্যায়ের মধ্যে আমরা নতুন আরেকটা পদ্ধতি আমরা শিখবো কিভাবে সেটা অঘূর্ণায়মান হবে কি হবে না সেটা নির্ণয় করতে হয়। তো দেখেন আমাদের বইয়ের মধ্যে অঘূর্ণায়মান হওয়ার জন্য আমাদের আরেকটা প্রসেস আমাদের বলা আছে। মূলত কার্ল যদি শূন্য হয় তাহলে আমাদের সেটা হবে অঘূর্ণায়মান, সেটা আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়তেছি। এখন নতুন যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মূলত এই যে পার্টটুকু, এই পার্টটুকু মূলত এই পার্টটুকু আসলে কিভাবে হলো সেই প্রসেসটা আমি একটু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো, একটু লক্ষ্য করবেন। দেখেন মনে করেন আমরা যদি কোনো একটা ব্যাগ যদি ধরি, সেটার মধ্যে যদি ব্যাগের অংশ বা উপাংশগুলো যদি হয় এরকম, যে ধরে নিলাম হচ্ছে ইউ বি ডব্লিউ, এটা হচ্ছে ব্যাগের উপাংশগুলা বা মানে অংশগুলা যেগুলো দ্বারা আমাদের ব্যাগটাকে ডিক্লেয়ার করে দেয়া আছে। এখন ওই ব্যাগের মধ্যে যদি আমাদের অন্তরীকরণ করার জন্য আমাদের যে উপাদানগুলো লাগে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এইটার ক্ষেত্রে আমাদের নতুন যে অঘূর্ণায়মানের পদ্ধতিটা আমরা শিখব সেটা আমাদের লেখার প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা এই তিনটা পার্ট থেকে যে কোনো একটা পার্ট আমরা অফ রেখে বাকি দুইটা পার্ট নিয়ে কাজ করব। মনে করেন আমি এক্স এর জন্য আমি এই পার্টটা বন্ধ রাখলাম, তখন বাকি থাকে কি এই চারটা বি ডব্লিউ ওয়াই জেড। এটার ক্ষেত্রে আমাদের লেখার নিয়ম হচ্ছে এরকম যে আমরা যদি এক্সটা যদি বন্ধ করি বা এক্সটা যদি আমি বাদ রাখি তাহলে আমরা লিখতে পারবো কি থাকে ডেল ওয়াই এবং হচ্ছে ডেল জেড, এই দুইটা আমাদের থাকে। এখন এটার উপরে উপাংশটা লেখার নিয়ম হচ্ছে আর গুণ আড়াআড়ি ভাবে লিখতে হয়। ওয়াই এর সাথে আমাদের দিতে হবে ডব্লিউ কে এবং জেড এর সাথে দিতে হবে হচ্ছে আমাদের ভি কে, এবং এই দুইটার মধ্যে দিতে হবে হচ্ছে মাইনাস, ইজ ইকুয়াল টু হবে 0। এই যে কন্ডিশনটা আছে এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে প্রথম এক্স এর জন্য আমার ওই ব্যাগটা হবে আমাদের অঘূর্ণায়মান। এখন ওয়াই এর জন্য যদি আমরা বিবেচনা করি, এটা হচ্ছে এক্স এর জন্য, বা এটাকে আমাদের এভাবেও ডিক্লেয়ার করা হয়, এটাকে আমরা এইরকম একটা চিহ্ন আছে, এই চিহ্ন দিয়ে আমরা লিখি, এটাকে বলা হয় যাই বা যেটা। আমরা এটাকে যাই বা যেটা আমরা যেভাবে বলি না কেন আমরা এটাকে যাই দ্বারাই ডিক্লেয়ার করব। তো এটাকে যদি আমরা যাই বলি, এখানে যাই এক্স এর জন্য এটা, তো যাই ওয়াই এর জন্য হবে, তো যাই ওয়াই এর জন্য আমরা তাহলে ওয়াইটা বাদ রাখবো। তো ওয়াইটা বাদ রাখলে আমাদের কি আসবে, ওয়াইটা বাদ থাকলে আসবে হচ্ছে জেড এবং হচ্ছে এক্স। তাহলে আমাদের জেড এক্স তারপর হচ্ছে ডেল এক্স। ওকে, তো এখন জেড এর জন্য আমরা কি লিখবো, আড়াআড়ি ভাবে লিখলে জেড এর জন্য আসবে হচ্ছে ইউ এবং এক্স এর জন্য আসবে হচ্ছে ডব্লিউ, এবং মাঝে দিব হচ্ছে মাইনাস, ইজ ইকুয়াল টু হবে 0। এবং সেম পদ্ধতিতে যাই বা জিটা এর জেড এর জন্য যদি আমরা লিখি তাহলে এটার জন্য সেম হবে ডেল এক্স ডেল, তারপর হচ্ছে ডেল ওয়াই ডেল, এটার জন্য সেম পদ্ধতি হবে, এক্স এর জন্য হবে বি এবং ওয়াই এর জন্য হবে ইউ, মাঝে হবে মাইনাস, ইজ ইকুয়াল টু 0। এই যে আমাদের তিনটা পার্ট, এই তিনটা পার্ট যদি আমাদের শূন্য দেখাইতে পারি তবে আমরা বলতে পারবো ওই যে প্রবাহটা বা ওই যে ব্যাগগুলা দেয়া আছে ওইটা কি অঘূর্ণায়মান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এটা থেকে আমরা আরেকটু সহজ করে বিষয়টা বলতে পারি। দেখেন এটুকু পার্টের মধ্যে আমরা এরকম বলতে পারবো যে ডি ডব্লিউ ডি ওয়াই, এই পার্টটুকু যদি সমান সমান ডান পাশে নিয়ে যাই তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারবো।
তো কোনো একটা ফাংশনের ক্ষেত্রে বা কোনো একটা উপাংশগুলোর ক্ষেত্রে যদি আমরা অন্তরীকরণ করার পর এরকম পার্ট পাই যে dw ডিভাইডেড বাই dy ইজ ইকুয়াল টু db ডিভাইডেড বাই dz, এটা যদি পরস্পর সমান হয়ে যায় তারপরে আমরা বলতে পারবো যেহেতু এখানে x নাই তাহলে এই পার্টটা x এর জন্য আমাদের ওই ব্যাগটা কি আছে, অঘূর্ণায়মান। সেম পদ্ধতিতে আমরা বাকিগুলো আমরা এইভাবে লিখে দিতে পারবো যে dw ইজ ইকুয়াল টু হচ্ছে dx, এবং এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো del b del x ইজ ইকুয়াল টু হচ্ছে del u del y। তো এরা যদি পরস্পর সমান হয় তারপর আমরা বলতে পারবো সেটা কি, অঘূর্ণায়মান। এই সেম কনসেপ্টটা এখানে জাস্ট লিখে রাখছে যে আমাদের এই পদ্ধতিতে আমাদের লিখতে হবে। এখন পরীক্ষা যখন আমাদের প্রশ্নটা আসবে তখন কিন্তু ব্যাগ দেয়া থাকবে, ইউবি জেড আকারে একটা ব্যাগ দেয়া থাকবে, তখন ওইটার মধ্যে থেকে এই যে পার্টটা আপনারা কিভাবে সাজাবেন ওই পার্টটা মনে করে রাখার জন্যই আমি ওই কনসেপ্টটা দেখাইলাম যে যদি আপনারা এক্স এর জন্য লিখেন তখন আমরা ওয়াই এবং জেড লিখবেন এবং তার বিপরীতটা তার উপরে দিয়ে দিবেন। ওকে, তাহলে আপনাদের এই অঘূর্ণায়মানের জন্য যে ফাংশনটা লেখার যে প্রসেসটা, এই প্রসেসটা হয়ে যাবে এবং তারপরে যে ক্যালকুলেশনটা সেটা ওই সেম পদ্ধতিতে আমাদের করতে হবে। তো এই হচ্ছিল আমাদের ঘূর্ণায়মান বা অঘূর্ণায়মান হওয়ার যে শর্তটা, এবং বাকি যে সংজ্ঞাগুলো আমি দেখাইলাম এবং যে সূত্রগুলো দেখাইলাম ওই সূত্রগুলো অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করবেন, এবং আমরা পরবর্তী ক্লাসগুলোর মধ্যে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, যেটার ক্ষেত্রে সরাসরি ওই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকে ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।